দেখুন, দীর্ঘ ১০ বছর আমরা মামলা চালিয়েছি। তো মামলাটার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তা যাদের কথা আপনি বললেন, তারা এই মামলার কোনো পার্টি নয়, কেউ নয়। তারা মামলায় যুক্ত হতে চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলেছিলেন, উই উইল নট অ্যালাউ এনি ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন, বাট ইউ মে আর্গু অ্যান্ড অ্যাসিস্ট দ্য কোর্ট। সেই হিসেবে আদালত বান্ধব হিসেবে তারা এই মামলায় দুদিন তাদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম সওয়াল করেছিলেন। নিঃসন্দেহে খুব সুন্দর সওয়াল করেছিলেন এবং আমাদের এই মামলাটাকে নিশ্চয়ই অনেকটা করেছেন, সমৃদ্ধ করেছেন। এখন কে কি বলছে এই সব প্রশ্নের উত্তর আমি দেব না। কারণটা হচ্ছে যে কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা জানেন যে দীর্ঘ আজকে 11 বছরে এই মামলাটা পড়েছে। এই দীর্ঘ 11 বছরে আমরা কি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এই লড়াইটাকে চালিয়ে নিয়ে এসেছি। যখন আমরা 2016 সালে মামলা করেছিলাম, কেন করেছিলাম? যে মমতা ব্যানার্জি এমন একটা ফ্যাসিস্ট শাসন নামিয়ে এনেছিলেন যে একজন মানুষ ভয় পাচ্ছিল কর্মচারীদের নিয়ে কোনো আন্দোলন করতে। আমরা আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুটিছি। এখন দেখি বহু আইনজীবী আপনাদের বিভিন্ন চ্যানেলে অনেক বৈপ্লবিক, কে মমতাকে জেলে ভরে দিচ্ছে, কে চিফ সেক্রেটারিকে জেলে ভরে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক করে। আমরা 2016 সালে একজন আইনজীবী পাইনি যে আইনজীবী আমাদের মামলাটা নেন মমতা ব্যানার্জির ভয়ে। এই পরিস্থিতি ছিল। শুধু তাই নয়, এই মামলাটাকে দুর্বল করার জন্য কম প্রয়াস হয়েছে। আমরা যখন মামলা করব, একটা প্রখ্যাত সংবাদপত্র গোষ্ঠীর সর্বোচ্চ কর্ণধার আমাদের কাছে এসছেন, বারবার বলেছেন মামলা করবেন না, আপনারা একদম হেরে ভূত হয়ে যাবেন, এটা সরকারের পলিসির ব্যাপার, আপনাদের যে এতদিনের ক্রেডিবিলিটি সব নষ্ট হয়ে যাবে, আপনারা ভিলেন হয়ে যাবেন। এবং 2016-তে মামলা করার পর স্যাট যখন রায় দিল, আমরা হেরে গেলাম। স্যাট বলল যে এটা সরকারি কর্মচারীদের কোনো অধিকার নয়, সরকারের ডিসক্রিশনারি পাওয়ার, সরকার মনে করলে দেবে, না মনে করলে দেবে না। তারপরে 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্টের রায় হয়েছিল, ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। এই মাঝের বিস্তীর্ণ সময়টা আমরা কার্যত ভিলেনের মতো কাটিয়েছি। আমরা অফিসে যেতে পারিনি, ইউনিয়ন অফিসের মধ্যে আমরা নিজেরা সীমাবদ্ধ হয়ে থাকতাম। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে কর্মচারীরা কটূক্তি করেছেন, কর্মচারী সংগঠনের নেতারা ফোনে খিস্তি করেছেন যে তোমাদের হঠকারিতার জন্য যাও মুখ্যমন্ত্রী একটা ডিএ দিচ্ছিলেন সেটাও বন্ধ হয়ে গেল, এ তো আর দেবে না, কারণ কোর্ট বলে দিয়েছে যে ডিএ কর্মচারীদের অধিকার নয়, এটা সরকারের ডিসক্রিশনারি পাওয়ার। সেই সময়টা আমরা কি ভয়াবহ একটা আতঙ্কজনক পরিস্থিতিতে কর্মচারীদের মধ্যে ভিলেন হয়ে কাটিয়েছি, বলার নয়। তখন তো কাউকে পাশে এসে পাইনি সে সময়। তারপরে এই মামলা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পিত প্রয়াস হলো। যে প্রয়াত স্বপন দে, যার আইনজীবী হিসেবে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করেছিলাম, তার সই জাল করে একটা এফিডেভিট জমা দিয়ে দেওয়া হলো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর তাদের আইনজীবী নন। তা আমরা আবার অসুস্থ, তখন প্রয়াত স্বপন দে, তাকে আমরা সেই অসুস্থ অবস্থায় তুলে নিয়ে গিয়ে আদালতে নিয়ে এসে তাকে দিয়ে এফিডেভিট করিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা মামলায় রাখি। তারপরে জনস্বার্থ মামলা হলো, একজন আইনজীবী করলেন রমাপ্রসাদ সরকার বলে। তখন আমাদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জনও যেমন ছিলেন, মূল আইনজীবীতে তো আমাদের ছিলেন সর্দার আমজাদ আলী শ্রদ্ধেয়। তিনিই মামলাটার পিটিশন করেছেন, তিনিই মামলাটার জয়ের অন্যতম রূপকার এবং কারিগর। তা তিনি বলেছিলেন যে রমা খুব খেটে পিটিশনটা করেছে রে, এটাতে কি হবে আমি বলতে পারছি না। তা রমাপ্রসাদ সরকারের বক্তব্য ছিল যে সরকারি কর্মচারী তো মোট শ্রমজীবী মানুষের 2%, বাকি 98% মানুষ তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পায় না। কিন্তু মূল্যবৃদ্ধি তো হয়, তাদেরও তো মূল্যবৃদ্ধির ফলে তাদের জীবনযাপন একেবারে অসহ্য হয়ে ওঠে। তাহলে সরকার যদি তাদের জন্য কোনো রকম সুরাহা না দেয়, কেন শুধু প্রিভিলেজ ক্লাস হিসেবে সরকারি কর্মচারীদের বা শিক্ষক, শিক্ষাকর্মী এদের দেবে? সকলের ডিএ বন্ধ করে দেওয়া হোক। সে সময় তো আমরা দেখেছিলাম, সব সংগঠনের কাছে গিয়েছিলাম, কোনো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কোনো রাজ্যের ট্রেড ইউনিয়ন, কোনো কর্মচারী সংগঠন সেদিন তো আমাদের পাশে এসে দাঁড়াননি। আমরা একাই তো প্রধান বিচারপতির বেঞ্চে সেই জনস্বার্থ মামলা হয়েছিল তার মোকাবিলা করেছিলাম। আমরা
বলতে চাইছি না যে আমরা সব করে এনেছি, কর্মচারীরা আমাদের আশীর্বাদ করেছেন। আমরা এই 11 বছর ধরে যা যা সিদ্ধান্ত নিয়েছি মামলা কেন্দ্রিক, তারা আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, বিশ্বাস করেছেন, সেই জন্য আমরা জিতেছি। এবং সুপ্রিম কোর্টের শেষ পর্যন্ত গত 15 তারিখের যা চিত্র, সেই চিত্র কিন্তু বড় ভয়ঙ্কর। সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের কোনো কথা সেদিন শোনেনি। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের পক্ষেই কথা বলেছে। এই জায়গায় আমি করজোড়ে সমস্ত কর্মচারী সংগঠনের নেতা নেত্রী তাদের কাছে আবেদন করব, যদি আপনাদের মনে হয় যে আমাদের উপর খুব আপনাদের রাগ আছে, আপনারা একটা ঘরে বন্ধ করে আমাদের বেধড়ক পিটিয়ে মেরে ফেলুন, তাতে আপত্তি নেই, কিন্তু দয়া করে কর্মচারী আন্দোলনে এই ধরনের কটূক্তি করে, এই ধরনের অসত্য গোয়েবেলসীয় কায়দায় মিথ্যা প্রচার করে কর্মচারী আন্দোলনের মধ্যে ফাটল আনবেন না। যারা এই মূর্খের স্বর্গে বাস করছেন যে সরকারটা শাসক দল বদল হয়ে গেলে বোধহয় আমাদের খুব বিশাল কিছু হয়ে যাবে, মূর্খের স্বর্গে বাস করছেন। শাসক দল হচ্ছে সরকারে যখন আসে তারা হচ্ছে মালিক, আমরা হচ্ছে শ্রমিক। শ্রমিক মালিকের চিরন্তন সম্পর্ক। শ্রমিক যদি জোরে নিজে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে যদি মালিকের কাছ থেকে দাবি ছিনিয়ে আনতে পারে, তবেই দাবি পূরণ হয়, না হলে হবে না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি করজোড়ে আবেদন করব, সুপ্রিম কোর্টে গত 15 তারিখের যে হিয়ারিং হয়েছে তাতে আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপা বিশ্বাস কলকাতা থেকে অনলাইনে ছিলেন, সুপ্রিম কোর্টে সশরীরে হাজির ছিলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিব রহিম ছিলেন, আলী রহিম ছিলেন, শেখর কুমার, সঙ্গে আমাদের কলকাতা থেকে গিয়েছিলেন ফিরদৌস শামীম। তাদের রহিব রহিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমের কার্যত কোনো কথায় কোনো মান্যতা সুপ্রিম কোর্ট দেননি। তারা পরিষ্কার বলেছেন সুপ্রিম কোর্টের রায় মানেনি রাজ্য সরকার। রাজ্য সরকার একটা নতুন নিজের কল্পনা মতো একটা বেস তৈরি করে দিয়েছে। 1982-কে 100 ধরে 536 এই এআইসিপিআই হয়, সেটাকে তারা 605 ধরেছে কোথা থেকে একটা এনে। তারা বলছে তাদের নাকি আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে, এবং তারা যেটুকু যতজনকে দিয়েছে তাদেরকেও দিয়েছে, যদি তার 16 থেকে 19-এ তার যদি 100 টাকা প্রাপ্য হয়, দিয়েছে 43 টাকা। কিন্তু এবং বাকি সমস্ত কর্মচারীদের, কলকাতা কর্পোরেশন এলাকার সমস্ত ব্যাংক থেকে যারা পেনশন নেন তারা পাননি। বিভিন্ন ট্রেজারিতে বারবার আমাদের কাছে ফোন আসছে, বহু নাম ফিনান্সের পোর্টাল থেকে সেখানে যায়নি, তারা পায়নি। ট্রেজারিগুলোর কিছু করার নেই, কারণ তাদের নাম ফিনান্স থেকে না গেলে তারা তো করতে পারবে না। আবার অন্যান্য রাজ্য কর্মীরা পুরোপুরি বাদ, তাদের জন্য যে অর্ডার হয়েছে আমরা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করেছি, সেই অর্ডার কিন্তু শুধুই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। সেই অর্ডারে কোথাও বলা নেই যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার যে কোনো সময় উইথড্র করে নিতে পারে। জায়গায় আমি বলছি, হ্যাঁ, আমাদের যদি আমাদের উপর ক্ষোভ থাকে, আমাদের মারুন, ধরুন, আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করুন, যা পারেন করুন, কিন্তু দয়া করে এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য, কারণ একটা মন্তব্য কেউ করলে আপনি যেমন আমায় জিজ্ঞেস করলেন, আমি বলবো, পাল্টা হয়তো বলবো, এই জিনিসটা কিন্তু কর্মচারী সমাজের চাইছে না। চাইছে ঐক্যবদ্ধভাবে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এবং রাজ্য সরকারি কর্মচারী ঐক্যবদ্ধভাবে এই যে ফ্যাসিস্ট কর্মী বিদ্বেষী সরকারের বিরুদ্ধে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। সুপ্রিম কোর্টের রায়টা সম্পূর্ণ যাতে রাজ্য সরকার পালন করেন, তার জন্য ঐক্যবদ্ধভাবে চাপ তৈরি করতে হবে। এই সরকার যতদিন আছেন, যদি ভোটের পরে চলে যায়, তাহলে পরবর্তী যে সরকার আছে তার কাছে চাপ সৃষ্টি করতে হবে। এই সময় যদি আমাদের কেউ এই ধরনের মন্তব্য করে কর্মচারী আন্দোলনে বিভাজন আনেন, তাহলে কিন্তু ইতিহাস তাদের দীর্ঘ 2 বছর 3 বছর ধরে আমি এটা বলা অভ্যাস করে ফেলেছি যে কোন সংগঠন ডাকছে, কোন নেতা ডাক দিচ্ছে, আপনাদের দেখার দরকার নেই। আপনি দেখুন দাবি সনদে আপনার কথাগুলো বলা আছে কিনা, আপনার দাবিগুলো বলা আছে কিনা। যদি সেটা থাকে, আপনি সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করুন, আপনার আশেপাশের লোকগুলোকে অংশগ্রহণ করান। জানেন, আমাদের শ্রমিক আন্দোলনে আমাদের যে গুরু শবীমল আদিত্য, তিনি একটা কথা আমাদের বারবার বলতেন, যে ট্রেড ইউনিয়ন আন্দোলনটা হচ্ছে সানাইয়ের সংস্কৃতি। বিসমিল্লা খান ধর্মে মুসলিম, তো উনি সানাই বাজান। তবলায় সঙ্গত করেন পণ্ডিত জাকির হোসেন, উনিও মুসলিম। এ পর্যন্ত অতি রক্ষণশীল হিন্দু বাড়িতে এই প্রশ্ন ওঠেনি, হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে মুসলিম বিসমিল্লার সানাই কেন বাজবে, মুসলিম জাকির হোসেনের সানাই কেন বাজবে? কারণ ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে সর্বধর্ম, সর্ববর্ণ, সমস্ত ভাষা, জাতপাত সব মিলে বৈচিত্র্যের মধ্যে এক হচ্ছে ভারতবর্ষ। ট্রেড ইউনিয়নেও
দল মত সংগঠন বাদ দিয়ে জাতীয় লাল লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা ঝান্ডা, তার পাশে গৈরিক ঝান্ডা লাগিয়ে বারবার ট্রেড ইউনিয়ন কর্মীরা ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন করেছেন, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন করেছেন এবং সরকারের থেকে দাবি ছিনিয়ে এনেছেন। একই কায়দায় পশ্চিমবাংলায় যতদিন না এই সানায়ের সংস্কৃতি আমরা আনতে পারছি, ততদিন পর্যন্ত কিন্তু সরকারকে আমরা নতজানু করাতে পারবো না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ৩৪ বছর ধরে আমাদের মধ্যেই এক শ্রেণীর কর্মী এগিয়ে এসে স্বঘোষিত দায়বদ্ধতা নিয়েছেন যে সেই সরকারটাকে তাদেরকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। চোখের মণির মতো রক্ষা করতে গিয়ে কর্মচারী আন্দোলন থেকে তারা একটা বড় অংশ কর্মচারীদের সরকারের পক্ষে রেখে দিয়েছেন, কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করতে দেননি। আবার বর্তমানে যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রয়েছে, যেটা কর্মচারী সংগঠনের নামে শাসক দলের গণসংগঠন, যে যাদের নেতা মানুষ ভূঁইয়া মন্ত্রী কোনো মানে মালিক কোনো শ্রমিক সংগঠনের নেতা হন, আমি এই প্রথম দেখছি। তা তারা আবার আরও এক কাঠি ওপরে, তারা যে শুধু একটা বড় অংশ কর্মচারীকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রেখেছে তাই নয়, তারা সরাসরি পুলিশ প্রশাসন এবং শাসক দলের গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে তারা আন্দোলনকারী যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে মানে পিঠে ছুরি মারছে। আমি করজোরে বলছি যে আপনি রাজনৈতিকভাবে যে দল করুন, আপনার পছন্দের দল বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, যাই হোক, আমার কিচ্ছু বলার নেই। আপনি তাদের জন্য ব্যক্তি নাগরিক হিসেবে কাজ করুন, কিন্তু পেশার স্বার্থে আপনি দয়া করে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনে আসুন, সক্রিয় অংশগ্রহণ করুন। দেখুন,